আজকে অবস্থার পরিবর্তন, চেঞ্জ অফ স্টেট, দ্বিতীয় ক্লাস। আমি বোর্ডে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখে রেখেছি, দেখো, লক্ষ্য করো। গলনাঙ্ক ও হিমাঙ্ক সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক আছে। 1 নম্বর লিখেছি, দেখো, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে কেবলমাত্র বিশুদ্ধ ও কেলাসিত কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে এবং এই গলনাঙ্ক ও হিমাঙ্কের মান কী হয়, সমান হয়। একটা এক্সাম্পল দেখো, যেমন বিশুদ্ধ বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, আবার জলের হিমাঙ্ক, বিশুদ্ধ জলের 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গলনাঙ্ক ও হিমাঙ্ক কী হচ্ছে, সমান হচ্ছে। কার ক্ষেত্রে? না, বিশুদ্ধ ও কেলাসিত কঠিন পদার্থের ক্ষেত্রে। আর বিশুদ্ধ তরলের হিমাঙ্ক সমান হচ্ছে। তাহলে বিশুদ্ধ ও কেলাসিত কঠিন পদার্থের গলনাঙ্ক আর বিশুদ্ধ তরলের হিমাঙ্ক সমান হয়। ওকে। 2 নম্বর লিখেছি, দেখো, অবিশুদ্ধ ও অকেলাসিত পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট গলনাঙ্ক ও হিমাঙ্ক নেই এবং এরা একই উষ্ণতা হয় না, মানে গলনাঙ্ক হিমাঙ্ক এক টেম্পারেচার হয় না। ওকে। উদাহরণ লিখেছি, যেমন গ্লাস, মোম, পিচ, চর্বি, ঘি, মাখন ইত্যাদি। একটি নির্দিষ্ট উষ্ণতার পরিবর্তে একটা নির্দিষ্ট উষ্ণতার পরিবর্তে একটা উষ্ণতা রেঞ্জ, টেম্পারেচার রেঞ্জের মধ্যে গলে এবং তার মধ্যে জমে। একটা এক্সাম্পল দিয়েছি, ধরো মাখন 28 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে গলে যায়, কিন্তু 20 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে জমে। ওকে। এটা ছিল গলনাঙ্ক হিমাঙ্ক সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট লিখেছি, তরলে হিমাঙ্কের উপর দ্রবীভূত বস্তুর প্রভাব। আমরা জানি বিশুদ্ধ জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু জলে যদি লবণ দ্রবীভূত থাকে তার হিমাঙ্ক কমে যায়। কত হয়? -2 ডিগ্রি সেলসিয়াস। এই জন্য শীতপ্রধান দেশে হ্রদ, জলাশয়ের জল জমে বরফ হলেও সমুদ্রের জল অত সহজে জমে বরফে পরিণত হয় না। ঠিক আছে। নেক্সট দেখো, আমরা বলেছি যে শীতের দেশে মোটর গাড়ির রেডিয়েটারে জল জমে রেডিয়েটারের নলকে ফাটিয়ে দিতে পারে। কারণ জল জমে বরফ হলে কী হবে, আয়তন বেড়ে যায়, ফলে নলের উপর প্রচণ্ড চাপ পড়ে, তাই নলকে ফাটিয়ে দিতে পারে। তাই কি করা হয় না, জলের সঙ্গে গ্লিসারিন, গ্লাইকল ইত্যাদি পদার্থ মেশানো হয়। এর ফলে হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। ফলে কী হবে, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেও জল জমে বরফ হয় না। এই গ্লিসারিন, গ্লাইকল এদের বলা হয় অ্যান্টিফ্রিজ বা হিমরোধক বস্তু। ওকে। নেক্সট আমরা দেখাবো যে গলনাঙ্কের উপর চাপের প্রভাব। এগুলো আগে বলা হয়েছে ক্লাস 9-এ। গলনাঙ্কের উপর চাপের প্রভাব, এখানে দুটো কেস বলা যেতে পারে। 1 নম্বর কেস হচ্ছে, যেসব পদার্থ গলনের ফলে আয়তনে কমে, চাপ বাড়ালে তাদের গলনাঙ্ক, যেসব পদার্থ গলনের ফলে আয়তনে কমে, চাপ বাড়ালে তাদের গলনাঙ্ক কমে যায়। ওকে। যেমন ধরো বরফের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যাবে। ওকে। যেমন 1 atm মানে চাপ বৃদ্ধিতে, 1 atm মানে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। 1 atm চাপ বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক
গলনাঙ্ক প্রায় 0.0073 ডিগ্রি সেলসিয়াস কমে। ওকে, বরফের গলনাঙ্ক প্রায় এত কমে যাচ্ছে। ওকে, এছাড়া বরফ ছাড়া আরও উদাহরণ হচ্ছে, এছাড়া বিসমাথ, ঢালাই লোহা, অ্যানাদার এক্সাম্পল। ওকে, ইত্যাদি। অ্যান্টিমনি, পিতল, এগুলোর ক্ষেত্রে ওই বরফের মতো ইত্যাদি, মানে কি হয়, চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়, মানে তারা কম উষ্ণতায় গলে। বুঝতে পারলে, কম উষ্ণতায় গলে। আর যেসব পদার্থ গলনের ফলে, যেসব পদার্থ গলনের ফলে আয়তন, গলনের ফলে আয়তনে বেড়ে যায়, এটা আয়তনে কমে যায় হয়েছিল, আর আয়তনে বেড়ে যায়, চাপ বাড়ালে তাদের গলনাঙ্ক বেড়ে যায়, একটা এক্সাম্পল দিই, যেমন ধরো 1 ATM মানে 1 প্রমাণ বায়ুমণ্ডলের চাপ, 1 অ্যাটমসফেরিক প্রেসার, ওকে, বৃদ্ধিতে মোমের গলনাঙ্ক, মোম, প্যারাফিন, এইগুলো ইত্যাদি, মোম, প্যারাফিন ইত্যাদির গলনাঙ্ক প্রায় 0.04 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। ওকে, এটাই ছিল আমাদের গলনাঙ্কের উপর চাপের প্রভাব, এই সংক্রান্ত আলোচনা। নেক্সট দেখো, আমরা দেখাবো যে নেক্সট হচ্ছে সংকট উষ্ণতা, তারপরে গ্যাস বাষ্প, সংকট উষ্ণতা, ক্রিটিক্যাল টেম্পারেচার। এটা একটা নির্দিষ্ট টেম্পারেচার, যে নির্দিষ্ট টেম্পারেচারের উপরে কোনো গ্যাসীয় পদার্থকে চাপ প্রয়োগ করে, শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় না। ওকে, তাহলে আমরা লিখবো এগুলো সংকট উষ্ণতা। ক্লাস 9-এ বলা হয়েছে তোমাদের সংকট উষ্ণতা, ক্রিটিক্যাল টেম্পারেচার, সংকট উষ্ণতা। এটা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা। ধরো ক্রিটিক্যাল টেম্পারেচার, ধরো সংকট উষ্ণতা, ধরো এই টেম্পারেচার। তাহলে ডেফিনেশনটা কি না, যে নির্দিষ্ট উষ্ণতার উপরে রাখা, একটি গ্যাসীয় পদার্থকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় না। সেই উষ্ণতাকে সংকট উষ্ণতা বলে, ক্রিটিক্যাল টেম্পারেচার। ওকে, মানে এই উষ্ণতার উপরে রাখা গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যাবে না। সেই উষ্ণতার নিচে রেখে, তার ওই টেম্পারেচার নিচে রেখে কোনো গ্যাসের পদার্থকে চাপ প্রয়োগ করলে তরলে পরিণত করা যাবে। তার উপরে, এই টেম্পারেচারের উপরে
যদি কোনো গ্যাসীয় পদার্থ রাখি তাকে চাপ প্রয়োগ করি তাহলে তরলে পরিণত করা যায় না, তাকে বলছে সংকট উষ্ণতা। ওকে, সংকট উষ্ণতায় রাখা সংকট চাপ, ক্রিটিক্যাল প্রেসার, এটা কি না সংকট উষ্ণতায় রাখা, ধরো কোনো গ্যাসীয় পদার্থকে যে চাপ প্রয়োগ করে, কোনো গ্যাসীয় পদার্থকে যে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়, তরলে পরিণত করা যায়। কি বললাম? সংকট উষ্ণতা রাখা কোনো গ্যাসীয় পদার্থকে যে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় তাকে সংকট, সেই চাপকে আর কি, তাকে সংকট চাপ বলে, ক্রিটিক্যাল প্রেসার, সংকট চাপ। ওকে, এখন আমরা বলবো গ্যাস আর বাষ্প। হোয়াট ইজ গ্যাস অ্যান্ড বাষ্প? কি গ্যাস অ্যান্ড বাষ্প? সংকট উষ্ণতার উপরে যদি কোনো পদার্থ থাকে, সংকট উষ্ণতাতে যদি উপরে থাকে তাকে বলবো গ্যাস, আর সংকট উষ্ণতা থেকে যদি নিচে থাকে কোনো পদার্থের টেম্পারেচার, তখন তাকে বলবো বাষ্প। তাহলে কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা, কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা তার সংকট উষ্ণতার থেকে বেশি হলে, কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা তার সংকট উষ্ণতার থেকে বেশি হলে সেই তাকে আমরা বলবো গ্যাস। ওকে, বেশি হলে সেই গ্যাসীয় পদার্থকে তাকে গ্যাস বলা হয়। ওকে, তাকে কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা তার সংকট উষ্ণতার থেকে বেশি হলে তাকে দেখো গ্যাস বলে। আবার কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা তার সংকট উষ্ণতা থেকে কম হলে তাকে কি বলে? বাষ্প বলে। ওকে, তাকে বাষ্প। গ্যাস আর বাষ্পের ডেফিনেশন বললাম আমরা। তাহলে এখানে সংকট উষ্ণতা, সংকট চাপ, গ্যাস আর বাষ্প। এখন আমরা দেখাবো যে স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব। স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব আমরা আগে বলেছি, কি বলেছি যে চাপ বৃদ্ধিতে তরল স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। বিশেষ করে এই ঘটনায় কাজে লাগিয়ে আমাদের বাড়িতে দেখবে প্রেসার কুকারে প্রেসার কুকারে রান্না খুব কম সময়ে করা যায়। ওকে, বিশেষ করে যেগুলো ধরো মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে, সেটা প্রেসার কুকারে খুব কম সময়ে এই টেকনোলজি অ্যাপ্লাই করে করা যায়। তাহলে স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব। স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব। তাহলে স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব আছে। তো আমরা জানি যে চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। চাপ বৃদ্ধিতে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। এই ঘটনার আমরা যেমন কটি ব্যবহারিক প্রয়োগ আছে। হ্যাঁ, চাপ বৃদ্ধিতে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, এই ধর্মকে কাজে লাগিয়ে কি করা হয়? আমরা বিশেষ করে প্রেসার কুকারে এই ধর্মকে কাজে লাগানো কোথায়? প্রেসার কুকার যন্ত্রে এই ধর্মকে কাজে লাগানো হয়
প্রেসার কুকার যন্ত্রে এছাড়া চাপ বৃদ্ধি স্ফুটনাঙ্ক বৃদ্ধি আমরা ধরো টিনের কৌটায় যে খাদ্যদ্রব্য সংরক্ষিত রাখা হয়, কি টিনের কৌটায় খাদ্যদ্রব্য সংরক্ষিত রাখা কি হাসপাতালের ধরো বিভিন্ন সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট জীবাণুমুক্ত করা, হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা, বিশেষ করে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ইত্যাদি। এটা স্ফুটনাঙ্কের চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, এইটা কাজে লাগানো হয় এইসব ক্ষেত্রে আর কি। আবার চাপ হ্রাসে তরলের স্ফুটনাঙ্ক হ্রাস পায়, এই ধর্মকে কাজে লাগানো হয়। এই ধর্মকে কাজে লাগানো হয় কোথায় না, কাজে লাগানো হয় ধরো কনডেন্সড মিল্ক, ঘনীভূত দুধ তৈরি করতে, কনডেন্সড মিল্ক তৈরিতে। এছাড়া চিনির জলীয় দ্রবণ থেকে চিনির কেলাস প্রস্তুত করতে, চিনির জলীয় দ্রবণ থেকে চিনির কেলাস প্রস্তুত করতে। এছাড়া আমরা এটা কাজে লাগে কোথায় না, পাহাড়ের উচ্চতা, চাপ হ্রাসে স্ফুটনাঙ্ক হ্রাস পায়। যত উপরের দিকে যাওয়া যায়, বায়ুমণ্ডল থেকে যত উপরের দিকে যাওয়া যায়, বায়ুর চাপ তত কমতে থাকে, ফলে স্ফুটনাঙ্ক কমে। তাহলে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে, পাহাড়ের উচ্চতা নির্ণয় ইত্যাদি এইসব কাজে আমরা লাগাতে পারি যে চাপ হ্রাসে তরল স্ফুটনাঙ্ক হ্রাস পায়। ওকে, তাহলে আমরা এখন দেখব যে কিভাবে এই যে স্ফুটনাঙ্কের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয় কীভাবে আমরা দেখব আর কি। স্ফুটনাঙ্কের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। তাহলে এখানে আমরা লিখি যে পাহাড়ের উচ্চতা নির্ণয় করব কীভাবে, পাহাড়ের উচ্চতা নির্ণয়। ধরা যাক এটা ধরো একটা পাহাড়ের হাইট ধরো সাপোজ ক্যাপিটাল এইচ, এটা ধরো এ বিন্দু, এটা বি বিন্দু, ঠিক আছে। ধরা যাক এ বি সমান ক্যাপিটাল এইচ, এটা হচ্ছে পাহাড়ের হাইট, উচ্চতা। ওকে, পাহাড়ের উচ্চতা। তাহলে পাহাড়ের ধরো এ বিন্দু আর বি বিন্দুতে চাপের পার্থক্য, তাহলে এ ও বি স্থান দুটিতে চাপের পার্থক্য ধরো যত উপরে যাওয়া যায়, কি বললাম, বায়ুর চাপ তত কমতে থাকে, চাপের পার্থক্য ধরলাম 8 সেন্টিমিটার পারস্তম্ভ। ধরা যাক এ ও বি স্থান দুটিতে চাপের পার্থক্য 8 সেমি এইচ জি। তাহলে আমরা বলতে পারি যে দেয়ারফর আমরা বলতে পারি যে 8 সেন্টিমিটার বায়ুস্তম্ভের চাপ সমান 8 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। ওকে, তাহলে চাপ মানে কি, প্রেসার পি সমান এইচ ডিজি, হাইট ধরো ডেন্সিটি জি, হাইট ডেন্সিটি জি, জি কেটে যাবে,
তাহলে রোটা হচ্ছে ধরো পারদের ঘনত্ব, আর ডি ধরো বায়ুর গড় ঘনত্ব। ওকে, গড় ঘনত্ব, বায়ুর ঘনত্ব সব জায়গায় সমান নয়, তাই গড় করা হচ্ছে। ওকে, তাহলে এইচ ইকুয়াল টু কী হবে না এইচ রো বাই জি, সরি ডি, এইচ রো বাই ডি। দেয়ারফোর ক্যাপিটাল এইচ ইকুয়াল টু এইচ ইন্টু ডেন্সিটি অফ মার্কারি 13.6 আর বায়ুর গড় ঘনত্ব 0.001293। এই যে সমীকরণ, এখান থেকে আমরা এই যে সমীকরণ ধরো এটা 8 সেন্টিমিটার, ধরো পাহাড়ের উচ্চতা ধরো যাক এবি সমান 8 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের মানে ইউনিটটা দেখতে হবে 8 সেন্টিমিটার পাহাড়ে হাইট, এবি সমান 8 সেমি। ওকে, এবার সেটা আমরা যখন বের করবো, হ্যাঁ সেটা ধরো পাহাড়ের উচ্চতা, এবার সেমিকে তখন মিটার করতে পারি, কিলোমিটার করতে পারি। তাহলে এই সমীকরণ থেকে দেখো আমরা এইচ জানলে, এইচটা কি না পাহাড়ের তলদেশ আর শীর্ষদেশ এই দুটো স্থানে চাপের পার্থক্যটা এইচ সেম এইচ জি। এই যে এইচ সেম এইচ জি, এইচের মানটা আমরা পেয়ে যাবো ব্যারোমিটার থেকে। ব্যারোমিটারে কত উচ্চতার পারস্তম্ভ আছে এইচের মানটা পেয়ে যাব। তো এইচের মানটা জানলে আমরা পাহাড়ের উচ্চতা পেয়ে যাব। তাহলে এই সমীকরণ থেকে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়। ওকে, এখন আমরা এই চ্যাপ্টার শেষের দিকে চলে এসেছি। ট্রিপল পয়েন্ট আমরা বলেছিলাম থার্মোমিতিতে, তাও আরেকবার এখানে ট্রিপল পয়েন্ট, ত্রিদশা বিন্দু, ট্রিপল পয়েন্ট ত্রিদশা বিন্দু। এটা হচ্ছে যে চাপ ও তাপমাত্রার জন্য কোনো কঠিন পদার্থের যে চাপ মানে ও তাপমাত্রা, মানে এখানে এই স্থিরাঙ্কে চাপ আর তাপমাত্রা এখানে ধ্রুবক আর কি, নির্দিষ্ট। যে চাপ ও তাপমাত্রার জন্য কোনো কঠিন পদার্থের কোনো পদার্থের তিনটা যে অবস্থা আমরা জানি, আমরা বলেছিলাম যে পদার্থের তিনটা মেইন অবস্থা, কোনো পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয়, এই তিনটি দশা মানে অবস্থা আর কি। এই তিনটি দশা মানে তার অবস্থা আর কি, অবস্থা একযোগে মানে একসঙ্গে আর কি, একসঙ্গে সাম্যাবস্থায় থাকতে পারে। তিনটা দশা একসঙ্গে সাম্যাবস্থায় থাকতে পারে। ওকে, কি বললাম, যে চাপ ও তাপমাত্রার জন্য কোনো পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় এই তিনটি দশা মানে অবস্থা একসঙ্গে সাম্যাবস্থায় থাকতে পারে, তাকে কি বলে ত্রিদশা বিন্দু বলে। আমরা একটা এক্সাম্পল দিচ্ছি জলের ক্ষেত্রে। যেমন জলের ত্রিদশা বিন্দুতে জলের তিনটে দশা তোমরা জানো, যে জল তরল আর বরফ হলে কঠিন, আর গ্যাস হলে মানে বাষ্প বা গ্যাসীয় অবস্থা। তো জল থেকে যখন বাষ্প হয় সেটা গ্যাসীয় অবস্থা। জলের ত্রিদশা বিন্দুতে চাপের মান, চাপ হয় 4.58 মিলিমিটার পারস্তম্ভের চাপ, বা সেমি করলে এটা কত হবে 0.458 সেন্টিমিটার এইচজি, বা এটা এটিএম করলে কি হয় 0.006 এটিএম। কারণ আমরা কি জানি, যেহেতু 1 এটিএম সমান 76 সেন্টিমিটার এইচজি, তাহলে এত এটিএম যদি করি আমরা এখানে পেয়ে যাব, therefore 0.006
ATM, তাহলে এর সঙ্গে 6 গুণ করলে কত হচ্ছে দেখো, 6 গুণ করলে 636 সাল 3 42 45, তাহলে পয়েন্ট ধরো 456 সেমি এইচ, প্রায় কাছাকাছি হচ্ছে এটা। এই যে 0.456 458, তাহলে 0.006 ATM। এটা হলো চাপের মান, চাপের মান এইগুলো হতে পারে। এবং উষ্ণতার মান কত হয়, টেম্পারেচার, উষ্ণতা হয় 273.16 কেলভিন, বা আর বলছিলাম 0.01 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা কীভাবে এসছে বলেছিলাম, এইটা এসছে স্মল টি ইকুয়াল টু ক্যাপিটাল টি মাইনাস, মানে এইটা হচ্ছে ক্যাপিটাল টি মাইনাস 273.15, এটা হচ্ছে বরফ বিন্দু, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের বরফ বিন্দুর মানটা, বরফ বিন্দু এত কেলভিন, তাহলে এত ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে 273 স্মল টি তার হবে 273.16 মাইনাস 273.15 দিলে হয়ে যাবে আমাদের কত, 0.01 ডিগ্রি সেলসিয়াস। তার ট্রিপল পয়েন্টের ক্ষেত্রে উষ্ণতা এবং চাপের মানটা হচ্ছে ফিক্সড, এটা একটা স্থিরাঙ্ক। ওকে, তো অবস্থা পরিবর্তন। এবার স্ফুটনাঙ্কের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব, এগুলো আগে বলা হয়েছে, স্ফুটনাঙ্কের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব। আর বলেছি যে তরলের প্রকৃতি, যে তরল যত বেশি উদ্বায়ী তার স্ফুটনাঙ্ক তত কম হয়। কোনো অপদ্রব্য যদি দ্রবীভূত থাকে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, যেমন বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, whereas সি ওয়াটার সমুদ্র জলের স্ফুটনাঙ্ক 109 ডিগ্রি সেলসিয়াস। তো এগুলো আগে বলা হয়েছে ক্লাস 9-এ। তো আমি অবস্থার পরিবর্তন এই চ্যাপ্টার থিওরি শেষ করেছি। আমি এখানে কিছু অঙ্ক আছে, তো আমি এখানে আজকে এই ক্লাসে আমি অঙ্ক একদম দেখাইনি, আমি এখানে কয়েকটা অঙ্ক দেখানোর চেষ্টা করছি। ধরো অবস্থা পরিবর্তন সেট 1 পুরোটাই করতে হবে, চেষ্টা করে তোমরা করার জন্য। আমি কিছু অঙ্ক এখানে দেখাচ্ছি। ধরো আমি পড়ানোর সময় প্রথম ক্লাসে একটা অঙ্ক দেখিয়েছিলাম, এখন আমি ধরো সেট 1-এ 1-এর দাগে একটা অঙ্ক দেখো, খুব ভালো অঙ্ক আছে, দেখো 1-এর দাগে বলছে 5 গ্রাম জলসম বিশিষ্ট একটি পাত্রে 5 গ্রাম জলসম বিশিষ্ট একটি পাত্রে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 55 গ্রাম জল আছে। তাহলে একটা পাত্রে জলসম দেওয়া আছে, 55 গ্রাম জল আছে, জলসম দেওয়া আছে, টেম্পারেচার হচ্ছে জলের 20 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 25 গ্রাম বরফ ছেড়ে দেওয়া হলো। তাহলে একটা পাত্রে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের জল আছে, তাতে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ ফেলে দিলে বলছে পাত্র মধ্যস্থ উপাদানের প্রকৃতি কী হবে এবং চূড়ান্ত উষ্ণতা কী হবে। লিন তাপ দেওয়া আছে আইসের 80 ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে। তাহলে আমরা প্রথম অঙ্কটা দেখো কী হচ্ছে। আমরা যে অঙ্কটা করাচ্ছি দুয়ারি মজুমদার মাইতি ছায়াপ্রকাশের বই থেকে সেট 1-এর কয়েকটা অঙ্ক আমি দেখানোর চেষ্টা করি। ধরো সেট 1, তাহলে 1 নম্বর। তাহলে প্রথমে দেখব, আমি যদি এখানে স্টেপ এঁকে নিই, প্রথমে দেখো এখানে ক্যালোরিমিটার আছে, মানে পাত্র প্লাস জল, মানে পাত্র এবং ওর মধ্যে জল আছে। তাহলে পাত্র এবং জল, পাত্র মিন্স ক্যালোরিমিটার। ওকে, পাত্র প্লাস জল, পাত্র মিন্স কি, মিন্স ক্যালোরিমিটার। আমরা বলেছিলাম ক্যালোরিমিটার তামার তৈরি পাত্র, তো ক্যালোরিমিটার আর ওর মধ্যে জল আছে। টেম্পারেচার কত, 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে জলসম দেওয়া আছে। এখানে যদি আমরা পাত্র আর জল যদি তাপ বর্জন করে 0 ডিগ্রি সেলসিয়াসে আসে, তাহলে ক্যালোরিমিটারের জন্য সূত্র হবে WT, এর জন্য সূত্র কী হবে WT, আর জলের জন্য কী হবে MST। তাহলে এটা ধরো জল, তাহলে লিখি আমরা কী লিখব, তাহলে পাত্র এবং
এবং ওর মধ্যস্থ জল কোথায় আসবে? 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আসতে কী তাপ? দেখতে হবে এখানে অঙ্ক করার সময় গৃহীত না বর্জিত দেখতে হবে। অবশ্যই এখানে বর্জিত তাপ, কারণ 20 থেকে 0-তে আসবে বর্জিত তাপ। তাহলে H = ধরো WT প্লাস MST। আমরা বলেছিলাম যখন জলসম দেওয়া থাকবে সূত্র হবে WT, আর টেম্পারেচার চেঞ্জ হলে MST, টেম্পারেচার চেঞ্জ না হলে ML। ওকে, তাহলে এখন W প্লাস MS হোল ইন্টু টি। তাহলে আমরা ভ্যালু পুট করি। W আছে 5 গ্রাম মানে জলসম, আর জলের ভর দেওয়া আছে এখানে 55 গ্রাম। ওকে, 55 আপেক্ষিক তাপ 1, আর টিটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। তাহলে 20 থেকে 0 বাদ দিয়ে দাও, 60, তাহলে 1200 ক্যালোরি। ওকে, তাহলে H = এত ক্যালোরি। ধরো H1 ধরো, সাপোজ H1 এত ক্যালোরি। ওকে, এবার কী হবে? এবার বরফ 0 বরফ, ধরো 0 জল হবে সাপোজ। তাহলে 0 বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস বরফ কী হবে? 0 জল হবে। তাহলে এখানে অবশ্যই বর্জিত তাপ, গৃহীত তাপ। ওকে, তাহলে এগেইন 0 ডিগ্রি সেলসিয়াস এর বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের জলে পরিণত হতে অবশ্যই কী তাপ? গৃহীত তাপ। তাহলে এখানে উষ্ণতা চেঞ্জ হচ্ছে না, তাহলে ml, তাহলে গৃহীত হবে, ফর্মুলা হবে ml। ওকে, তাহলে ধরো H2 সাপোজ, H2, তাহলে H2 = ml। তাহলে দেখো বরফের ভর আছে 25 গ্রাম, লীন তাপ 80 দেওয়া আছে, তাহলে 2000 ক্যালোরি। দেখো অবভিয়াসলি H1টা কিন্তু মানে বরফ গলতে যে তাপ লাগবে সেটা যথেষ্ট নয়, কিন্তু বরফ গলতে তাপ লাগবে 2000 ক্যালোরি, আর পাচ্ছে কত? 1200 ক্যালোরি। তাহলে বরফ গলার জন্য প্রয়োজনীয় তাপটা যথেষ্ট নয়, মানে কি সমস্ত বরফ গলবে না। ওকে, যেহেতু H1 মানে এখানে এটা H2 বললাম, তাহলে এখানে H2 বেশি, তাহলে H2 > H1 মানে বরফ গলার জন্য প্রয়োজনীয় তাপ বর্জিত তাপের চেয়ে বেশি, H2 বেশি, অতএব সমস্ত বরফ গলবে না। ওকে, সমস্ত বরফ গলবে না, অর্থাৎ যেহেতু বরফ গলবে না মানে কি সমস্ত বরফ গলবে না মানে তার মিশ্রণে জল আর বরফ থাকবে, আর জল আর বরফ থাকলে টেম্পারেচার কত হয় দেখো? 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এখান থেকে আমরা চূড়ান্ত উষ্ণতা পেয়ে যাব। সমস্ত বরফ গলবে না, অর্থাৎ মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত বরফ গলবে? 0 ডিগ্রি সেলসিয়াস। কত বরফ গলবে না, এই যে তাপটা 1200 ক্যালোরি তাপে কত বরফ গলবে? তাহলে এখন ধরো H1 তাপে ধরো m গ্রাম বরফ গলবে। তাহলে আমরা জানি যে H = ml, তাহলে আমরা কি জানি? H1 = ধরো ml। তাহলে m কত হবে? m হবে H1/L, তাহলে 1200/80। তাহলে দেখো এটা 15, তাহলে 15 গ্রাম বরফ গলবে। ভালো করে 15 গ্রাম বরফ গলবে। তাহলে বরফ ছিল কত? ছিল 25 গ্রাম, 15 গ্রাম গলবে, তো 10 গ্রাম বরফ থেকে যাবে। এই যে 15 গ্রাম বরফ গললো, এই বরফ গলে কী হবে? জল হবে। সেই জলটা এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। 55 গ্রাম জল ছিল, 55 + 15 তাহলে 70 গ্রাম জল হবে, আর এখানে আলটিমেট 10 গ্রাম বরফ থাকবে। তাহলে বলতে পারি দেয়ারফর চূড়ান্ত মিশ্রণে কী হবে না 15 গ্রাম + 55 আর কি,
মিশ্রণে 55 প্লাস 15 মানে 70 গ্রাম জল ও 10 গ্রাম বরফ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি থাকবে, সাম্যাবস্থায় থাকবে। ওকে, এটা একটা টাইপ অঙ্ক আমি বললাম। আর একটা টাইপ অঙ্ক নেক্সট, ধরো দুয়েরটা আর একটা টাইপ অঙ্ক বলছি, দুয়েরটা, এটা অন্য একটা টাইপ। তাহলে অঙ্ক, এটা অঙ্কটা বললাম, এটা একটা টাইপ। দুয়েরটা আবার অন্য টাইপ। দেখো তুমি দুয়ের অঙ্কটা, অবস্থা পরিবর্তন অঙ্ক পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। অবস্থা পরিবর্তন সেট ওয়ান অঙ্কগুলোই করতে হবে। তোমরা অঙ্কগুলো সব করবে, কোনো অঙ্ক না পারলে আমাকে কমেন্টে অবশ্যই বলবে। ওকে, তাহলে আমরা দুয়ের দাগে অঙ্কটা বলি। ধরো 30 গ্রাম জলসম বিশিষ্ট একটি ক্যালোরিমিটারে, 30 গ্রাম জলসম আছে ক্যালোরিমিটারের, তাতে 270 গ্রাম জল আছে। তাহলে উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে কী বললাম, একটা ছবি আঁকলে সুবিধা হবে। সাপোজ ক্যালোরিমিটার আর তাতে কি আছে, জল আছে। কত টেম্পারেচার, 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 30 ডিগ্রি সেলসিয়াস। এবার এই সিস্টেমটা, জল আছে 270 গ্রাম, জলসম দেওয়া আছে, তাহলে এর সঙ্গে বরফ মেশানো হয়েছে। তাহলে এখন এ তাপ বর্জন করবে, তাহলে এ বর্জন করবে, ধরো 0 ডিগ্রি সেলসিয়াসে আসবে, ধরলাম জলে আসবে। তাহলে ক্যালোরিমিটারের সূত্র কী হবে, ডব্লিউটি জলসম দেওয়া আছে, জলের জন্য হবে এমএসটি। তাহলে এখন দেখি এটা কত হচ্ছে। ওকে, তাহলে ক্যালোরিমিটার ও এর মধ্যস্থ জল, ওকে, এর মধ্যস্থ জল 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে আসতে কী তাপ, অবশ্যই এখানে বর্জ্য তাপ, তাই না। ধরো H1 ধরলাম, কত, ডব্লিউটি প্লাস এমএসটি। জলসম দেওয়া থাকলে ডব্লিউটি হয়, তাহলে ডব্লিউ প্লাস এমএসটি। ওকে, তাহলে ডব্লিউ প্লাস এমএস হোল ইন্টু টি। তাহলে ভ্যালুগুলো পুট করি। ওকে, তাহলে ডব্লিউ কত হচ্ছে, ডব্লিউ দেওয়া আছে, ধরো জলসম দেওয়া আছে এখানে 30 গ্রাম, তাহলে 30 প্লাস জলের ভর দেওয়া আছে 270, আপেক্ষিকতা 1, টিটা কত 30 মাইনাস 0, এটা 300, তাহলে 9000 ক্যালোরি। ওকে, তাহলে দেখো ক্যালোরিমিটার আর জল দ্বারা বর্জ্য তাপ হচ্ছে 9000 ক্যালোরি। এখন -10-এর বরফ, -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ এই ক্যালোরিমিটার জলে ফেলা হলো, তাহলে -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ কী হবে, এ অবশ্যই তাপ গ্রহণ করবে গলার জন্য, তাহলে কী হবে, 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ হবে। ওকে, আবার 0 জল হবে, তাহলে এর জন্য হবে এমএসটি আর এর জন্য হবে এমএল। তাহলে লিখি, তাহলে আবার -10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ, একবার লিখে দিচ্ছি, ধরো 0 ডিগ্রি সেলসিয়াসের জলে পরিণত হতে, দুটো স্টেপ এখানে দাও, হতে গৃহীত তাপ, মোট গৃহীত তাপ ধরো সাপোজ H2, তাহলে H2, তাহলে প্রথমটা হবে এমএসটি, তারপরটা হবে এমএল। ওকে, এমএসটি, তাহলে বরফ হচ্ছে 10 গ্রাম, তাহলে 10, আর বরফে আপেক্ষিক তাপ দেওয়া আছে এখানে 0.5, আর টিটা হচ্ছে পার্থক্যটা, 0 থেকে 10 বাদ যাবে, মানে +10। ওকে, এটা এমএসটি আর এমএল 10 × 8, 80, তাহলে 100 অর্ধে 100 আধা 50, তাহলে 850 ক্যালোরি। ভালো করে দেখো, তাহলে বরফ গলতে মানে -10-এর 10 গ্রাম বরফ, মাত্র 10 গ্রাম বরফ ছিল, এইটা গলতে তাপ নিচ্ছে মাত্র 850 ক্যালোরি।
আর এ ছাড়ছে কত 9000 ক্যালোরি, তাহলে পুরো বরফ গলে যাবে। দেখো পুরো বরফ গলে যাবে, আগের অঙ্কটা পুরো বরফ গলেনি। ওকে, তা যেহেতু H1 গ্রেটার দেন H2, অতএব সমস্ত বরফ গলে যাবে, সমস্ত বরফ গলে যাবে। তাহলে গলে গেলে যাবে এবং মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা 0-র চেয়ে বেশি হয়ে যাবে গলে গেলে, এবং মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা ধরো হবে T ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে চূড়ান্ত টি হবে মানে আলটিমেট, তাহলে 30 থেকে 0 আসবে না, 30 থেকে কত আসবে, 30 থেকে টি আসবে। ওকে, 30 থেকে দেখো টি আসবে, টি। আর এই যে 0 হয়েছিল বরফের টেম্পারেচার, -10-এর বরফ, 0-র বরফ, দেন 0-র জল, সেটা আবার বেড়ে হয়ে যাবে, কত হয়ে যাবে, টির জল, টির জল, তার জল। ওকে, দেখো টির জল। তাহলে আমরা ধরি এই স্টেপটা আমি এঁকেছি, যে দেখো এই স্টেপটা আঁকলাম। তো ধরা যাক চূড়ান্ত উষ্ণতা T ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন তাহলে বলতে পারি এখন ক্যালোরিমিটার এবং তার মধ্যস্থ জল কী হচ্ছে না, 30 ডিগ্রি সেলসিয়াস থেকে T ডিগ্রি সেলসিয়াসে আসতে বর্জিত তাপ এখন হবে ধরো কত না WT প্লাস, এই সূত্র থেকে WT প্লাস MST, এই সূত্র। তাহলে WT মানে কত না 30 মাইনাস টি, আর MST মানে 30 মাইনাস টি। তার এখানে 30 মাইনাস টি কমন চলে যাবে, W প্লাস MS। ওকে, তাহলে 30 মাইনাস টি, W মিন্স 30 আর M মিন্স 270 ইন্টু 1। ওকে, তাহলে এটা হবে 300, তাহলে 9000 মাইনাস 300T। ওকে, 300 তাহলে কত হবে 9000, এটা ক্লিয়ার করে লিখি আমি, 300 ইন্টু 30 মাইনাস টি। ওকে, এত ক্যালোরি, এক নাম্বার ইকুয়েশন। ওকে, এবার -10-এর বরফ কোথায় যাবে, টির জল, তাহলে কত হবে, তাহলে -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে T ডিগ্রি সেলসিয়াসের জলে পরিণত হতে কী তাপ, এখানে অবভিয়াসলি গৃহীত তাপ কত হবে। তাহলে প্রথমটা হয়েছিল এখানে দেখো MST, দেন ML, তারপরে টি যাবে, এইটা যাওয়ার জন্য কী হবে আবার MST, এটা যাবে জাস্ট MST, তাহলে প্লাস MST, কিন্তু এই MST, এই এসটা কিন্তু ওয়াটার, মাইন্ড দ্যাট, আর এই এসটা কিন্তু আইস। ওকে, তাহলে মান বসাই, এমটা হচ্ছে এখানে বরফের 10, আপেক্ষিক তাপ 0.5, টিটা হচ্ছে 10, দেন এমটা 10, 80, 10 ইন্টু 80। ওকে, আর প্লাস এম এস ওয়াটার, তাহলে এম মানে 10 ইন্টু 1 ইন্টু টি মাইনাস 0। ওকে, টি ইন্টু টি। ওকে, তো কত হলো এখানে 800, তাহলে 850 প্লাস 10T। ওকে, এত ক্যালোরি, 2 নম্বর ইকুয়েশন। ওকে, তাহলে যেহেতু গৃহীত তাপ আর বর্জিত তাপ সমান, দেখো এই তাপ আর এই তাপ সমান, ক্যালোরিতে মূলনীতি এটা।
তাহলে ক্যালোরিমিতি মূলনীতি থেকে আর বলতে পারি যে যেহেতু গৃহীত তাপ সমান বর্জিত তাপ, তাহলে যেহেতু গৃহীত তাপ সমান বর্জিত তাপ, তাহলে আমরা এখান থেকে দেখো এই অঙ্ক একটু অন্য টাইপের অঙ্ক বলছিলাম, এটা ছিল ঠিক আছে। নেক্সট এটা 30, তাহলে গৃহীত তাপ কত না 850 প্লাস 10T আর দিস ইজ 300 ইন্টু 30 মাইনাস T। ওকে, তাহলে 850 প্লাস 10T 9000 মাইনাস 300T, তাহলে এটা 310T আর এইদিকে গেলে 8150। ওকে, তাহলে টি হয়ে যাবে এখানে ভাগ করলে টি হয়ে যাবে 26.29 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা একটা অন্য টাইপের অঙ্ক দেখো আমি যেটা বলছিলাম। আর একটা খুব ভালো অঙ্ক করি, সেটা হচ্ছে 8-এর দাগে। 8-এর দাগে খুব ভালো অঙ্ক, এটা আবার অ্যানাদার টাইপ। আটের দাগে বলছে যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম স্টিম, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম স্টিম থেকে 70,000 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হবে। তাহলে কি ফল হবে? বড় বড় লিনতাপ দেওয়া আছে, স্টিমের ঘনীভবন লিনতাপ দেওয়া আছে। ওকে, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিম, তাহলে স্টিম 100 ডিগ্রি সেলসিয়াস, তো তাপ নিষ্কাশন করলে কি হবে? আমরা বলেছিলাম এটা জল হবে, টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস। দেন আবার তার আরও তাপ নিষ্কাশন করলে কী হবে? 0 ডিগ্রি সেলসিয়াস জল হবে। ওকে, এরকম দেখব কতটা না 70,000 ক্যালোরি লিমিট আমাদের। তাহলে এখানে সূত্র কী হবে? ml, এখানে কী হবে? mst। তাহলে দেখি আমরা এই আবার তাপ নিষ্কাশন করলে কী হবে? আরও নিষ্কাশন করলে কী হবে? বরফ হবে 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, দেখা যাক কী হচ্ছে। তাহলে লিখি আমরা যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার স্টিম, স্টিম থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের জলে পরিণত হতে। ওকে, কি তাপ? নিষ্কাশিত তাপ নিষ্কাশন করতে হবে। সেটা কত? ধরো সূত্র কি ml। এবার 100 গ্রাম স্টিম আর লিন তাপ দেওয়া আছে ধরো 539। ওকে, 539 স্টিমের, তাহলে 53,900 ক্যালোরি। ওকে, নেক্সট আবার 100 ডিগ্রি সেলসিয়াসের জল থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের জলে পরিণত হতে। ওকে, নিষ্কাশিত তাপ কত হবে? তাহলে mst, m হচ্ছে 100, 1 টিটা হচ্ছে 100 মাইনাস 0, তাহলে 10,000। ওকে, 10,000 ক্যালোরি। তাহলে দেখো মোট বর্জিত তাপ কত হয়ে গেল? মোট নিষ্কাশিত তাপ হয়ে গেল 53,900 প্লাস 10,000, 63,900। আরও আমাদের তাপ আছে, আরও এক্সেস তাপ আছে, দেখা যাক। তাহলে এইখানে আসতে কি পজিশন হবে দেখো, ml, তাহলে m তো 100, l কত? 80, তাহলে 8,000 ক্যালোরি। তাহলে দেখো এই স্টেপে 53,900, এখানে 10,000, 63,900, আর এখানে 8,000, মানে 63, 8, 71,900। আর আমার লিমিট ছিল কত? 70,000, লিমিট পেরিয়ে যাচ্ছে। তাহলে এইখানে আসবে না, মানে পুরো জলটা বরফ পরিণত হবে না, সমস্ত জল বরফে পরিণত হবে না। তাহলে মিশ্রণে কি থাকবে? জল থাকবে আর বরফ থাকবে। ওকে, তাহলে দেখো আমি চেক করলাম দেখো ভালো করে, 53,900, 10,000, 63,900, 8,000, 71,900, তার ছিল আমাদের কত হাতে? 70,000 ক্যালোরি। তাহলে এই স্টেপে আসবে না, এই স্টেটে মানে এই যে ধাপ, এতে আসবে না। অর্থাৎ তাহলে এখন তাহলে লিখি এই দুই ধাপে, এই যে দুটো ধাপ, নিষ্কাশিত তাপ, মোট নিষ্কাশিত তাপ কত না
53,900 প্লাস 10,000 মানে 63,900 ক্যালোরি। তাহলে আরও নিষ্কাশিত তাপ কত হবে? আরও নিষ্কাশিত তাপ, আরও যে তাপটা নিষ্কাশন করতে হবে কত? 63,900 বাদ যাবে 70,000 থেকে, সেটা কত হবে না 6,100 ক্যালোরি। ওকে, 6,100 ক্যালোরি। দেখো 8,000 ক্যালোরি থাকলে আমি এই স্টেটে পৌঁছে যেতাম, এই অবস্থায় পৌঁছে যেতাম। তাহলে 6,100 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হবে। তাহলে দেখো সমস্ত জল কিন্তু বরফ হচ্ছে না। ওকে, তাহলে এক্ষেত্রে সমস্ত জল বরফে পরিণত হচ্ছে না। ওকে, অতএব কী হবে? মিশ্রণে জলও থাকবে, বরফও থাকবে। তার টেম্পারেচার কত? 0 ডিগ্রি সেলসিয়াস। অতএব মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে কি অবস্থায় আসবে? এই তাপে কী হবে? তাহলে এখন 6,100 ক্যালোরি এই তাপে কি হয়? ধরলাম এম গ্রাম বরফ জমে। ওকে, এই তাপে মানে এই তাপ নিষ্কাশনে আর কি, এত ক্যালোরি তাপ নিষ্কাশনে, ঠিক আছে? তাপ নিষ্কাশনে কত ধরলাম এম গ্রাম আইস ফর্ম হবে। তাহলে দেয়ারফোর কিউ সমান ধরো এম এল, তাহলে ওর এম সমান কিউ বাই এল, এটা কিউ আর কি, কিউ ইকুয়াল টু ধরো এই 6,100। ওকে, কিউ ইকুয়াল টু 6,100, এই যে কিউ। ওকে, তাহলে 6,100 বাই 80, 0 কেটে যাবে, 610 বাই 8। ওকে, 610 বাই 8, তাহলে 610 বাই 8 এটা হয়ে যাবে 76.25। তাহলে 76.25 গ্রাম বরফ ফর্ম হবে। তাহলে কী লিখব? দেয়ারফোর চূড়ান্ত মিশ্রণে কী হবে না 76.25 গ্রাম বরফ, এবং তাহলে মোট বরফ ছিল কত? আর স্টিম ছিল 100, তাহলে 100 থেকে বাদ যাবে। তাহলে 100 মাইনাস 76.25, দ্যাট মিন্স 23.75 গ্রাম কী থাকবে? জল থাকবে। জল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সাম্যাবস্থায় থাকবে। ওকে, সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমরা কয়েকটা টাইপের অঙ্ক করলাম, ঠিক আছে? আর একটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, আর একটা অঙ্ক এটা আবার অন্য টাইপের অঙ্ক 10-এর দাগে। এবার তোমার চেষ্টা করবে, কোনো অঙ্ক না পারলে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে। 10-এর দাগে অঙ্ক, এটা অ্যানাদার টাইপ অঙ্ক। ওকে, আগে অঙ্কটা ভালো করে পড়বে, অন্তত একাধিকবার, দুবার তো পড়তেই হবে। তাহলে 10-এর দাগে অঙ্ক দেখো ভালো করে কি আছে। বলছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার একটি বরফের চাইন, তার উপর দিয়ে স্টিম ফ্লো করানো হলো। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার স্টিম প্রবাহিত করানো হলো। কিছুক্ষণ পর কি দেখা গেল? সঞ্চিত জলের পরিমাণ 225 গ্রাম, আর বরফের ভর 850 গ্রাম থেকে 650 গ্রামে নেমে এসেছে। 850 গ্রাম থেকে 650 গ্রামে নেমে এসেছে। বরফ ছিল 850 গ্রাম, এখন আছে কত? 650 গ্রাম। তাহলে কত বরফ গলেছে? 200 গ্রাম। জল জমা হয়েছে কত? 225 গ্রাম। তাহলে ভাবো তো, বলো তো, এই 25 গ্রাম জল কোথা থেকে এসছে? কে বলবে? 25 গ্রাম জল এসছে স্টিম যে ফ্লো করা হয়েছিল, সেই স্টিম ঘনীভূত হয়েছে, কনডেনসেশন। স্টিম ঘনীভবনের ফলে জল উৎপন্ন হয়েছে, এবং সেটা কত? 25 গ্রাম স্টিম। ওকে, জল জমা হয়েছে 225 গ্রাম, বরফ গলেছে 200 গ্রাম, তাহলে 25 গ্রাম স্টিম ঘনীভূত হয়েছে। ওকে,
তাহলে এখানে প্রথমে আমাদের কি পয়েন্ট হচ্ছে, যেহেতু পুরো বরফ এখানে পুরো বরফ গলেনি, সমস্ত বরফ গলেনি, তাই চূড়ান্ত উষ্ণতা কত? বরফ আছে আবার জল আছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাই এখান থেকে স্টার্ট করতে হবে। যেহেতু সমস্ত বরফ গলেনি, অতএব মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এখন বরফ গলেছে কত? বরফ গলেছে, গলিত বরফের ভর কত? 850 থেকে 650 বাদ যাবে, 200 গ্রাম। ওকে, আর দেয়ারফোর সঞ্চিত ঘনীভূত বাষ্পের পরিমাণ, দেয়ারফোর ঘনীভূত বাষ্পের ভর, বাষ্প ঘনীভূত হয়েছে কত না 225 থেকে 200 গ্রাম বাদ যাবে, তাহলে কত হবে? 25 গ্রাম। ওকে, দেখো বরফ গলেছে 200 গ্রাম আর বাষ্প ঘনীভূত হয়েছে 25 গ্রাম। ওকে, কী বের করতে হবে? বাষ্পের ঘনীভবন লিনতাপ। তার এখানে আমরা ধরতে হবে প্রথমে যে ধরা যাক বাষ্পের ঘনীভবনের লিনতাপ, ধরা যাক বাষ্পের, দেখো সব কিন্তু ভ্যারিয়াস টাইপের অঙ্ক, বাষ্পের ঘনীভবনের লিনতাপ সেটা কত? ধরো L ক্যালোরি পার গ্রাম। ওকে, তাহলে আবার কি বললাম দেখো ভালো করে, যে এটা স্টিম কত ঘনীভূত হয়েছে? 25 গ্রাম। স্টিম মানে অবভিয়াসলি 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে স্টিম থেকে কী হবে? জল 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে স্টিম কী হয়েছে? 25 গ্রাম স্টিম ঘনীভূত হয়ে কী হয়েছে? 0 জল হয়েছে। তাহলে জল 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। সূত্র কী হবে? এটার জন্য হবে ml, এটার জন্য হবে mst। আর বরফ গলেছে কত? বরফ গলেছে 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ। ওকে, দেখো স্টিম বরফ, দেখো স্টিম ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, এটা জল 100 ডিগ্রি সেলসিয়াস, আর জল 0 ডিগ্রি সেলসিয়াস, বরফ 0 ডিগ্রি সেলসিয়াস গলেছে বরফ। তাহলে বরফ এখানে তাপ গ্রহণ করবে আর স্টিম তাপ বর্জন করবে। তাহলে স্টিম দ্বারা বর্জিত তাপ আর বরফ দ্বারা গৃহীত তাপ। ওকে, তাহলে লিখি, তাহলে 200 গ্রাম, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস এর বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের জলে পরিণত হতে কী তাপ? অবশ্যই এখানে গৃহীত তাপ। ওকে, সূত্র কি? এখানে সূত্র হচ্ছে ml, এটা অবশ্যই আইস, এটা স্টিম। ওকে, স্টিম, তাহলে ml, তাহলে ml মানে আইস, তাহলে m হচ্ছে এখানে কত গ্রাম বরফ না 200 গ্রাম, 200 × 80 মানে 16,000 ক্যালোরি। ওকে, 16,000 ক্যালোরি। আবার 100 ডিগ্রি সেলসিয়াস এর স্টিম, এইখান থেকে কী হয়েছে না 0 ডিগ্রি সেলসিয়াসের জলে পরিণত হতে কী তাপ? অবশ্যই এখানে বর্জিত তাপ। দুটো স্টেপ, একটা হচ্ছে ml প্লাস mst, এটা হচ্ছে L স্টিম। ওকে, L স্টিম। তাহলে m হচ্ছে এখানে স্টিম কত? 25, তাহলে 25L প্লাস mst, 25 × 1 × tটা কত? 100, তাহলে 25L প্লাস 2500। ওকে, এত ক্যালোরি। দেখো যেহেতু গৃহীত তাপ সমান বর্জিত তাপ, তাহলে যেহেতু বর্জিত তাপ সমান গৃহীত তাপ, ক্যালোরিমিতি মূলনীতি। ওকে, তাহলে
এটা কত হবে 25L প্লাস 2500, তাহলে কত হবে 16,000 ক্যালোরি। দেখো 16,000 ক্যালোরি, তাহলে কী হচ্ছে দেখো ওর 25L সমান কী হচ্ছে 16,000 থেকে 2,500 বাদ যাবে, বাদ গেলে কত হবে 13,500। ওকে, তাহলে এল সমান হয়ে গেল 13,500 বাই 25। ওকে 25, তাহলে এখানে আমাদের দেখো 25 5 125, তাহলে 100, তাহলে 25 4 100, তাহলে এল সমান 500 ক্যালোরি পার গ্রাম। এটাই ছিল স্টিমের ঘনীভবনের লিনতাপ। ওকে, তো এটাই ছিল আমাদের স্টিমের বাষ্পের ঘনীভবন লিনতাপ 500 ক্যালোরি পার গ্রাম। ওকে, আমি তোমাদের ভ্যারিয়াস টাইপের অঙ্ক দেখালাম, অবস্থা পরিবর্তন চ্যাপ্টার এখানে শেষ করলাম। আরও কোনো অঙ্ক যদি না পারো আমাকে কমেন্টে বলবে। আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাস ফলো করো। থ্যাংক ইউ।